যাবে ওই এম হবে ওই ওই আপনার মেসে অবস্থা এখন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লক্ষণ ভাই কি ঢাকাতে আছেন? স্যার, ঢাকাতে এখন যাইনি, যাব কাল পরশু ঢাকায় চলে যাবো ও আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। মিম ভালো আছেন? রোকসানা ভালো আছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? সুস্থ হয়েছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আর একটু অপেক্ষা করি, অপেক্ষা করে তারপরে ক্লাস শুরু করব।
আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু উপস্থিতি এখন পর্যন্ত খুবই কম। আপনারা গ্রুপে কেউ একজন একটু এসএমএস করেন, গ্রুপে এসএমএস করেন। মমিন ভাই কেমন আছেন? অনেক স্যার ভালো আছেন স্যার, আপনি ভালো আছেন? আপনার কি অবস্থা স্যার? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। শিলা কেমন আছেন? জি ভালো। তারিন আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাদিরা আপু অনেকদিন পরে, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজান আলিমন, কি অবস্থা আপনার, ভালো আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। স্যার, ওই যে প্রশ্ন তাড়াহুড়া করে লিখছি, তো আমি 3 নাম্বারটা আসলে বিস্তারিত কিভাবে লিখবো বুঝতে পারতেছিলাম না, এর জন্য একটু মার্ক কম হয়েছে। এরপরে ভালো করে লিখবো। হ্যাঁ, আপনারা এই যে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিই না, এগুলো আপনার কিন্তু দেখে লেখার জন্য না, এগুলো রিটেনের জন্য। তো আপনারা যখন রিটেন লিখবেন তখন কি আপনারা দেখে লিখবেন? আপনারা আগে পড়বেন, পড়ার পরে যতটুকু নিজের মতো করে পারেন নিজের মতো করে লিখবেন। আর লেখার সময় অবশ্যই ধারা উল্লেখ করবেন, আর টুটা টু দ্য পয়েন্টে লিখবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি সবগুলো নিজের মতোই করে লিখছি, তো 3 নাম্বারটা আমি আসলে মানে ভালো বুঝতে পারছিলাম না যে কিভাবে কি লিখবো, এই জন্য হচ্ছে ওইটা একটু শর্টকাট হয়ে গেছে। বাকিগুলো আপনি দেখেন, আমি মানে কিন্তু নিজের মতো করেই লিখছি। হ্যাঁ, বাকিগুলো সুন্দর হয়েছে, বাকিগুলো সুন্দর হয়েছে। আর আপনারা লেখার সময় নিজের মতো করে পড়বেন, পড়ার পরে তারপরে নিজের মতো করে লিখবেন। আচ্ছা, আমরা গতদিন যে পর্যন্ত পড়িয়েছি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়বেন, পড়লে পরে প্রশ্ন পাবেন। বিধি কেমন আছেন? বিধি শুনতে পাচ্ছেন?
স্যার 1-2 মিনিট একটু 13 ধারার 14 ধারাটা একটু আরেকবার একটু বুঝিয়ে বললে ভালো হতো স্যার। আচ্ছা, দেখেন 13 ধারাতে আপনাদের বলতেছে যে অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন উঠলে তখন সেটা প্রাসঙ্গিক হয়ে যাবে। এখন দেখেন অধিকার এবং প্রথা, অধিকার কি আর প্রথা কি? প্রথা বলতে কাস্টমস, আপনারা কতগুলো বিষয় যখন আপনারা দীর্ঘদিন ব্যবহার করে আসেন, ব্যবহার করেন, এই অধিকার নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো প্রশ্ন উত্থাপন করে, যদি কোনো প্রশ্ন উত্থাপন করে তখন সেটা প্রাসঙ্গিক হয়ে যাবে। এখন দেখেন এই অধিকার বা প্রথা বলতে কি বোঝাচ্ছে, যেমন ধরেন আপনি একটা রাস্তা দীর্ঘদিন যাবত ধরে ব্যবহার করতেছেন, 50 বছর, 200 বছর, 500 বছর ধরে, তা সেটা আপনার প্রথা হিসাবে প্রচলিত হয়ে গেছে, সামগ্রিকভাবে ব্যবহার করতেছেন। এখন হুট করে একজন মালিকানা দাবি করলো। আবার ধরেন যে আপনি একটা ধর্ম পালন করতেছেন, ধর্ম পালন করতেছেন দীর্ঘদিন যাবত ধরে, তারপরে আপনি অন্য কোনো একটা বিষয় যেটা দীর্ঘদিন যাবত আপনার কাছে প্রথা হয়ে গেছে, যেমন কোনো ভাষা বা অন্যান্য বিষয় যেগুলো দীর্ঘদিন যাবত ধরে আপনারা ব্যবহার করে আসতেছেন, ভাইয়া, যেগুলো হ্যাঁ ভাইয়া, এটা কি হতে পারে যেমন ধরেন আমাদের হচ্ছে একটা টিউবওয়েল আছে, পাশে হচ্ছে অনেকেই নেই, ঠিক আছে? এটা নিতে নিতে এমন সময় হয়ে গেল যে সে অধিকার দাবি করছে, এটা কি হতে পারে? যদি মানে যদি টিউবওয়েলের পানি যেটা। হ্যাঁ, আমি বলি যদি সেটা দীর্ঘদিন যাবত হয় এবং কোনো ব্যক্তি যদি মালিকানা দাবি না করে, ওইটা আপনার সামগ্রিকভাবে ভোগ দখল করে আসতেছে 200 বছর ধরে, তো একজন হুট করে একজন ব্যক্তি এসে মালিকানা দাবি করতেছে, বলতেছে না এই টিউবওয়েল আমার, তখন সেটা কিন্তু প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। যখনই প্রাসঙ্গিক হচ্ছে তখনই আপনি ওই বিষয় সম্পর্কে কী করতে পারবেন, সাক্ষ্য প্রদান করতে পারবেন। ঠিক আছে, এইটা হলো আপনার যে অধিকার এবং প্রথা সম্পর্কে যখন প্রশ্ন উত্থাপিত হবে তখন সেটা কি হবে, তখন সেটা প্রাসঙ্গিক হয়ে যাবে। হ্যাঁ, আর 14 নম্বর বলতেছে যেসব ঘটনা মনের এবং দেহের অবস্থা, মানে মনের অবস্থা এবং দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির অস্তিত্ব পরিদর্শন করে সে সকল ঘটনা কি প্রাসঙ্গিক। আপনার শুধুমাত্র কি বাহ্যিক বিষয় আপনার প্রাসঙ্গিক হবে, শুধু বাহ্যিক বিষয় না, যেটা আপনার মনস্তান্ত্রিক বিষয়ও নিয়ন্ত্রণ করে থাকে, মনের, দেহের এবং দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে। যেমন ধরেন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, যখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে তখন কিন্তু আপনার মনস্তান্ত্রিক বিষয় কি করলো, মনস্তান্ত্রিক বিষয়ের অধিকার খর্ব করতেছে। যখনই এটা করতেছে তখন কিন্তু আপনি কি করতে পারতেছেন, 406 ধারায় আপনি মামলা করতে পারতেছেন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করলে পারে। পরবর্তীতে আপনি কিন্তু এই বিষয় প্রমাণ করার জন্য কি করতে পারবেন, সাক্ষ্য প্রদান করতে পারবেন। তাহলে আমরা 13 নম্বরে পাইলাম অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হইলে সেক্ষেত্রে কি করা যাবে, সেটা প্রাসঙ্গিক হয়ে যাবে। আর যখনই প্রাসঙ্গিক হবে তখনই আপনি সে সম্পর্কে সাক্ষ্য প্রদান করতে পারবেন। আর 14 নম্বর বলতে যে সকল ঘটনা দেহ এবং মনের এবং দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে সে সকল ঘটনা প্রাসঙ্গিক। আর যেখানে আপনার প্রাসঙ্গিকতা চলে আসবে, প্রাসঙ্গিক যখন হয়ে যাবে তখনই সেই বিষয় সম্পর্কে আপনারা সাক্ষ্য প্রদান করতে পারবেন। এখন দেখেন আমি চলে যাব আপনাদের 16 ধারা পর্যন্ত পড়িয়েছিলাম, 17 ধারার থেকে আমি স্টার্ট করব। এখানে 17 ধারা বলতেছে আপনার কি স্বীকৃতি বা অ্যাডমিশন, আর 17-এর সাথে কানেক্ট আছে আপনার কনফেশন। কনফেশনটা আমরা 17-এর সাথে কানেক্ট করে পড়ব। অ্যাডমিশন ইংরেজিটা মনে রাখবেন, স্বীকৃতি বলতে বোঝায় অ্যাডমিশন, আর দোষ স্বীকারোক্তি বলতে বোঝায় কনফেশন। এই দুইটা সেপারেট করে একটু খাতায় আপনার একটু লিখে নেন।
অ্যাডমিশন স্বীকৃতি, আর কনফেশন স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি, স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি। দেখেন, কোনো লিখিত বা মৌখিকভাবে কোনো ঘটনা সম্পর্কে যদি কোনো ব্যক্তি কোনো বিবৃতি প্রদান করে থাকেন বা মন্তব্য প্রদান করে থাকেন, তার ওই মন্তব্যটাকে বলা হচ্ছে কি স্বীকৃতি, তার ওই মন্তব্যটাকে বলা হয় স্বীকৃতি। এই এক লাইনের মধ্যে আপনারা এটা কভার করে ফেলবেন। এখন দেখেন, এইটা আপনার কি হইতে পারে, লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে। এইটা আপনার 17 ধারাতে বলা আছে স্বীকৃতি 3 প্রকার। একটা আপনার লিখিত স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, আর একটা দালিলিক স্বীকৃতি। স্বীকৃতি কত প্রকার? 3 প্রকার। স্বীকৃতি 3 প্রকার, একটা মৌখিক, একটা দালিলিক, আর একটা লিখিত। স্বীকৃতি বলতে কি বোঝায় নাদিরা বলেন তো? স্বীকৃতি বলতে কি বোঝায় বা স্বীকৃতি কাকে বলে? বা অন্য কেউ পারবেন? যে কোনো কেউ? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বলি। জি জি বলেন। স্বীকৃতি হচ্ছে লিখিত বা মৌখিক বিবৃতি, বিচার্য বিষয় যা প্রাসঙ্গিক আর কি, যার ইঙ্গিত প্রদান করে, সিদ্ধান্ত সূচনা করে, এটাই হচ্ছে স্বীকৃতি। হ্যাঁ, এখন নিজের মতো করে একটু বলেন। স্যার আমি বলি, জি আমি জি বলি। বলেন বলেন। এটা হলো যে যখন এটা হলো বাদী কিছু বিষয় আদালতে উত্থাপন করলো যে আমার এই বিষয়গুলো মানে বিবাদীর প্রতি আমার হচ্ছে গিয়ে, তখন বিবাদী লিখিত এসে কিছু কিছু বিষয় সে মেনে নেয় যে আমি এটা মেনে নিলাম, হ্যাঁ কিন্তু আমার এইখানে আমি এটার সাথে দ্বিমত। তো সে যেগুলো বিষয় মেনে নেয় সেই বিষয়গুলো হচ্ছে স্বীকৃতি। না, এটা এটার সাথে কানেক্টেড না, একটু আউট অফ ট্র্যাক্ট হয়ে গেছে। এখন দেখেন, স্বীকৃতি যে শুধুমাত্র আপনার বাদী দিবে এরকম কোনো ইয়ে নাই, নিয়ম নাই। যে কোনো সাক্ষী হইতে পারে, যে কোনো ব্যক্তি হইতে পারে, যে কোনো ব্যক্তি স্বীকৃতি প্রদান করতে আসামির পারে। পক্ষ থেকে একটা স্যার স্বীকৃতি আছে স্যার। জি, তাহলে একটা কথা হচ্ছে আসামির পক্ষ থেকে এটা তো তুমি স্বীকৃতি বলে। যে কোনো একজন বলেন, যে কোনো একজন বলেন। লতিফ ভাই বলেন। জি স্যার, বিষয়টা হইলো যে কোনো আসামিও দোষ স্বীকার করে একটা স্বীকৃতি বা বিবৃতি দিতে পারে যে কোনো জি। মামলা। এখানে বাদী বিবাদীর প্রসঙ্গ না, এখানে স্বীকার করে নেওয়ার প্রসঙ্গ না। এখানে মূল বক্তব্য হলো যে কোনো ধরনের বিবৃতি, যে কোনো ধরনের বিবৃতি, যে কোনো ধরনের বিবৃতি আপনার কী হবে, স্বীকৃতি হিসাবে গণ্য হইবে, অ্যাডমিশন হিসাবে গণ্য হইবে। এখানে এই অ্যাডমিশন আর স্বীকার করে নেওয়ার অ্যাডমিশন দুইটা কিন্তু আলাদা বিষয়। ঠিক আছে? এই অ্যাডমিশন আর স্বীকার করে নেওয়ার অ্যাডমিশন দুইটা আলাদা বিষয়। হ্যাঁ, এখন দেখেন, নাদিরা মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। স্বীকৃতি তো স্যার যতটুকু স্বীকার করা হয় তাকে কি স্বীকৃতি বলে নাকি? না না না, খুব মনোযোগ সহকারে শোনেন। হ্যাঁ, আমি যেটা বলি এটা খুব মনোযোগ সহকারে শোনেন। স্বীকৃতি বলতে বোঝাচ্ছে কোনো বিবৃতি, শুধু এইটুকু আমার এই একটা বক্তব্য আপনারা মনে রাখেন যে স্বীকৃতি বলতে বোঝায় যে কোনো ধরনের বিবৃতি, লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে, দালিলিক হইতে পারে। ঠিক আছে? যেটা আপনার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, যেটা প্রাসঙ্গিক বিষয় বা দালিলিক বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত যে কোনো ধরনের বিবৃতি, এই বিবৃতিকে বলা হচ্ছে কি স্বীকৃতি বা অ্যাডমিশন। ঠিক আছে? ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছেন? আমি এবার কনফেশনে চলে যাব। ঠিক আছে? কনফেশনে যাওয়ার পরে তখন আপনারা বিষয়টা আরেকটু ক্লিয়ার হবেন। এখন দেখেন, কনফেশন বলতে বোঝায় যে দোষ স্বীকার করে নেওয়া। এখন লতিফ ভাই একজন মানুষরে কি করলো, ধরেন যে মুমিন ভাইয়ের মাথায় একটা বাড়ি মারলো, পরবর্তীতে মুমিন ভাই মারা গেল। মারা যাওয়ার পরে লতিফ ভাইরে পুলিশে ধরে নিয়ে গেলো। পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে পুলিশের সামনে অথবা ম্যাজিস্ট্রেটের সামনে আপনার লতিফ ভাই বলল
যে আমি মোমিনরে একবারই মেরে মেরে ফেলাইছি, ঠিক আছে। যখন লতিফ ভাই ম্যাজিস্ট্রেটের সামনে বা অন্য কোনো ব্যক্তির সামনে এই যে তার যে বক্তব্যটা দিল, এই বক্তব্যটা হলো কি কনফেশন। মানে একজন ব্যক্তিরা দোষ করবে, ঠিক আছে, কোনো অপরাধ করবে, অপরাধ করার পরে সেই অপরাধটা পরবর্তীতে যে স্বীকার করবে, সেটা আপনার ম্যাজিস্ট্রেটের সামনে হইতে পারে বা অন্য কোনো ব্যক্তির সামনে হইতে পারে। তাহলে দেখেন আমরা অ্যাডমিশন পাচ্ছি বা স্বীকৃতি পাচ্ছি যে যে কোনো ধরনের বিবৃতি, আর কনফেশন পাচ্ছি যে শুধুমাত্র দোষ স্বীকার করে নেওয়া। দোষ স্বীকার করে না, আমি অমুকের বাড়িতে চুরি করে আসলাম, চুরি করে বললাম যে হ্যাঁ আমি ফারজানাদের বাড়ি থেকে চুরি করছি, হ্যাঁ আমি শারমিনদের বাসা থেকে চুরি করছি, ঠিক আছে, এই যে আমি বললাম এটা হলো কনফেশন, ঠিক আছে। আর ধরেন আমি একজনের বাসায় আমি বোম মারছি, ঠিক আছে, বা আমি ধরেন যে আমি ইট মারলাম, তো পরবর্তীতে ওরা মামলা করছে, মামলা করার পর আমার ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যাওয়ার পরে আমি ম্যাজিস্ট্রেটের সামনে বললাম যে হ্যাঁ আমি ওদের বাসায়, আমার রাগ হয়েছিল, আমি অতিরিক্ত উত্তেজিত হয়েছিলাম, উত্তেজিত হয়ে আমি মুক্তাদের বাসায় আমি ইট মেরেছি, ঠিক আছে। তো এই যে এইটা আমি যখন দোষ স্বীকার করে নিলাম, এই দোষ স্বীকার করাটাকে বলা হচ্ছে কি কনফেশন। এই অ্যাডমিশন আর কনফেশন এই দুইটা বোঝেন না এরকম কেউ আছেন? অ্যাডমিশন আর কনফেশন বোঝেন না এরকম আর কেউ? আর কেউ আছেন? কেউ বোঝে না এরকম কেউ আছেন? শিলা বলছে আবার একটু বলার জন্য, আর কেউ? হ্যাঁ, আবার একটু বলেন প্লিজ। জি জি, দেখেন স্বীকৃতি এর ইংরেজিটা হলো যে অ্যাডমিশন, খাতায় লিখে নেন, স্বীকৃতি এর ইংরেজিটা হলো অ্যাডমিশন। আর কনফেশন এর বাংলা, মানে কনফেশনের বাংলা বা আপনার স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি এর বাংলা হলো কনফেশন, ঠিক আছে। দুইটা বিষয় আপনারা খাতাতে একটু লিখে নেন। এখন আমি অ্যাডমিশনে চলে যাব। অ্যাডমিশনে বলতে যে কোনো বিষয় সম্পর্কে লিখিত মৌখিকভাবে বা কাগজে কলমে যদি কোনো বিবৃতি দিয়ে থাকে বা খাতায় লিখে দিল বা এই ধরনের কোনো যে কোনো বিষয় সম্পর্কে এই ধরনের কোনো বিবৃতি দিয়ে থাকে, যেমন ধরেন লোকমান ভাই লতিফ ভাইরে বলতেছে যে আমি দেখলাম যে লতিফ এই মোমিনদের বাসায় গেল, মোমিনদের বাসায় গেল, যাওয়ার পরে খালি হাতে গেছিল, পরে দেখলাম যে বড় একটা ব্যাগ নিয়ে বের হয়ে চলে আসলো। এই যে লোকমান ভাইয়ের যে আপনার মন্তব্যটা, এইটা হলো অ্যাডমিশন, ঠিক আছে। যে কোনো একটা বিষয় সম্পর্কে কোনো ধরনের মতামত দেওয়া বা কোনো ধরনের বিবৃতি প্রদান করা, এটা হলো কি, এটা হলো আপনার অ্যাডমিশন বা আপনার স্বীকৃতি। আর যেমন ধরেন যে নাদিরা রুকসানা এরা দুইজন মিলে দলবদ্ধভাবে, মানে এই দুইজন মিলে সংঘবদ্ধভাবে আপনার একজনের বাড়িতে ডাকাতি করার চেষ্টা করছে বা ডাকাতি করেছে, ঠিক আছে। ডাকাতি করে 10 কোটি টাকা নিয়ে আইছে, কিছু গোল্ড নিয়ে আসছে, নিয়ে আসার পরে পরবর্তীতে সিসিটিভি ক্যামেরায় এই নাদির আর ওই ওই রুকসানা এদের দুইজনের দেখে ফেলাইছে। দেখে ফেলানোর পরে পরবর্তীতে মামলা হয়েছে, মামলা হওয়ার পরে কোর্টে অ্যারেস্ট করার পরে তারপরে কোর্টে ওঠার পরে তখন আর কি এই রুকসানা আর আপনার নাদিরা দুইজন বলতেছে যে ইয়েস আমরা এই ওদের বাসায় ডাকাতি করেছি, ডাকাতি করে 10 কোটি টাকা নিয়ে আসছি এবং 20 ভরি স্বর্ণ নিয়ে আসছি, ঠিক আছে। এইটা যখন ম্যাজিস্ট্রেটের সামনে বলল, এই যখনই বলবে তখন সেটা হয়ে যাবে কি, তখন সেটা হয়ে যাবে আপনার কনফেশন, মানে কোনো অপরাধ স্বীকার করে নেওয়া। এই কনফেশন বলতে বোঝায় বা দোষ স্বীকার করতে বলতে বোঝায় বা স্বীকারোক্তি বলতে বোঝায় যে কোনো আমি একটা অপরাধ করে আসছি, ঠিক আছে। যেমন ধরেন শিলা একটা অপরাধ করছে, অপরাধ করার পরে পরবর্তীতে স্বীকার করে নিল যে হ্যাঁ আমি এই অপরাধটা করেছি, যেমন আমি চুরি করেছি, ডাকাতি করেছি, অপরের মাসায় আমি আঘাত করেছি, আমি মুদ্রা জাল করেছি, ঠিক আছে। এই যে আমি এক এক ধরনের অপরাধ করলাম, করার পরে পরবর্তীতে আমি স্বীকার করে নিলাম, এই স্বীকার করে নেওয়াটাকে বলা হচ্ছে কি কনফেশন, ঠিক আছে। এই স্বীকার করে নেওয়াকে বলা হয় কনফেশন। বুঝতে পেরেছেন এবার? বুঝতে পেরেছেন আপনারা?
যদি কেউ না বুঝে থাকেন আমাকে আবার বলেন, আমি আবার বোঝাচ্ছি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন, আমরা কনফেশন দুই প্রকার, ঠিক আছে? কনফেশন দুই প্রকার, একটা আপনার জুডিশিয়াল কনফেশন আর একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। জুডিশিয়াল কনফেশন আর একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এখন দেখেন, জুডিশিয়াল কনফেশন বলতে বোঝায় যে ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতে কোনো অপরাধ স্বীকার করে নেওয়া, এটাকে বলা হচ্ছে কি জুডিশিয়াল কনফেশন। মানে আপনি একটা অপরাধ করলেন, অপরাধ করে আইসা ম্যাজিস্ট্রেটের কাছে অথবা আদালতের কাছে আপনি সেই অপরাধটা স্বীকার করে নিলেন। আমি একটা মামলাতে, একটা ডাকাতির মামলাতে প্রায় 2 বছর হয়ে গেছে জেল হাজতে আটক আছে, কিন্তু আমি জামিন করাইতে পারতেছি না, ঠিক আছে? জামিন করাইতে পারতেছি না, কারণ হলো যে উনি হলো কনফেশন করেছিল ম্যাজিস্ট্রেটের কাছে, কনফেশন করেছিল যে হ্যাঁ আমি ডাকাতি করেছি। এই কনফেশন করার কারণে তার কিন্তু জামিন হচ্ছে না। মানে সে ডাকাতি করে আসে, ডাকাতি করে আইসা পরবর্তীতে বলতেছে হ্যাঁ আমি ডাকাতি করেছি। এটা বলেছে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। আর এই ম্যাজিস্ট্রেটের কাছে যখন আপনার কনফেশন করবে, সেটা হবে কি জুডিশিয়াল কনফেশন। আরেকটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এই এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বলতে বোঝাচ্ছে যে ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট বাদে, ম্যাজিস্ট্রেট এবং আদালতের নিকট বাদে অন্য কোনো সাধারণ ব্যক্তির কাছে কি দোষ স্বীকার করে নেওয়া, ঠিক আছে? অন্য কোনো ব্যক্তির কাছে দোষ স্বীকার করে না। যেমন মিম একজনের মাথায় জোরে একটা বাড়ি মারছে, বাড়ি মারার পরে তারিনের কাছে এসে, মানে তারিন আর মিম হলো বন্ধু, ঠিক আছে? বন্ধু। এখন মিম মুক্তার মাথায় জোরে একটা বাড়ি মারছে, বাঁশ দিয়ে বাড়ি মারার পরে এখন মুক্তার পিছন থেকে যে বাঁশ দিয়ে মাথায় বাড়ি মারছে, পরে মাথাটা ফেটে গেছে। এখন মিম আর আপনার এই তারিন দুইজন বন্ধু, তো এখন বন্ধু হওয়ার সুবাদে এই গল্পে গল্পে এক পর্যায়ে বলছে যে আমি একদিন মুক্তার মাথায় জোরে বাঁশ দিয়ে বাড়ি মেরেছিলাম, পরে মুক্তা আপনার 10 দিন মতো হাসপাতালে ছিল, কিন্তু মুক্তা সামনের দিকে তাকাইছিলাম, আমি পিছন থেকে বাড়ি মারছি অন্ধকারে, পরে আমি চলে আসছি, পরে আমার আর খুঁজে পাই নাই। তা এই যে তারিনের কাছে যখন মিম এইভাবে বলল, এইটা কি? এটা হলো কনফেশন, এটা হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। আর জুডিশিয়াল কনফেশন বলতে বোঝায় যে বিচারক বা আদালতের নিকট দোষ স্বীকার করা, বিচারক বা আদালতের নিকট দোষ স্বীকার করা, ঠিক আছে? বুঝতে পেরেছেন? স্যার আগেরটা কি বললেন? মানে জুডিশিয়াল এটা তো বললেন হ্যাঁ হ্যাঁ জুডিশিয়াল কনফেশন, জুডিশিয়াল কনফেশন আর একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। হ্যাঁ, কেউ Okay, বুঝতে ঠিক পারেন আছে। নাই? এরকমের কেউ আছেন? জুডিশিয়াল কনফেশন আর এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বুঝতে পারেন নাই, এরকমের কেউ আছেন? এক্সট্রা জুডিশিয়াল কনফেশনটা ম্যাজিস্ট্রেট বা আদালত ব্যতীত যে কোনো ব্যক্তির নিকট যে কোনো ব্যক্তির confession নিকট, করাকেই- যে কোনো ব্যক্তির নিকট, শুধুমাত্র ম্যাজিস্ট্রেট বা আদালত হবে না। যখন ম্যাজিস্ট্রেট বা আদালত হবে তখন সেটা হয়ে যাবে জুডিশিয়াল কনফেশন। বুঝতে পেরেছেন? পুলিশের কাছে কনফিডেন্সটাও কি এক্সট্রা জুডিশিয়াল? হ্যাঁ, তখন সেটা এক্সট্রা জুডিশিয়াল হয়ে যাবে। যদিও আমরা জানি যে পুলিশের নিকট কোনো কনফেশন গ্রহণযোগ্য নয়, তারপরেও এই ক্ষেত্রে এই এক্সট্রা জুডিশিয়াল হিসেবে গণ্য হইবে, ঠিক আছে? আমরা আরেকটু সামনে যাব, কি আমরা গেলে পারে এই পুলিশের নিকটের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। জি জি বলেন শিলা। জুডিশিয়াল কনফেশন যখন হবে, হ্যাঁ, তখন কি অপরাধী এই জামিনযোগ্য মানে জামিন পাবে নাকি পাবে না? সাধারণত জামিন খুব কম দেয়, এটা টোটালি বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার। জামিন দিবে কি দিবে না এটা বিচারকের বিষয়, ঠিক আছে? মূলত এটা কি অজামিনযোগ্য? যখন জুডিশিয়াল কনফেশন হয় সেটা কি এটা অজামিনযোগ্য? জামিন, এই জুডিশিয়াল কনফেশনের সাথে জামিনযোগ্য বা অজামিনযোগ্য এটা টোটালি কোনো সম্পর্ক নাই। জামিনযোগ্য বা জামিন অযোগ্য এটা সম্পর্ক অপরাধের সাথে, কোন ধরনের অপরাধ করেছে। মানে আদালতের ক্ষেত্রে ক্ষমতা। জি জি আবার বলেন শিলা, আবার একটু বলেন।
বলছিস তাহলে সেটা হচ্ছে মানে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা তার বিচারের উপর। হ্যাঁ, এখানে জামিনযোগ্য বা জামিন অযোগ্য এই কথাটা টোটালি এখানে আসবেই না, ঠিক আছে? শুধু আপনি Okay, এখানে এইটুকু মনে রাখেন যে জুডিশিয়াল কনফেশন বলতে আদালত বা ম্যাজিস্ট্রেটের নিকট যে দোষ স্বীকার করা হয় সেটাকে জুডিশিয়াল কনফেশন বলে। আর ম্যাজিস্ট্রেট বা আদালত ব্যতীত অন্যান্য কোনো ব্যক্তির নিকট যে দোষ স্বীকার করা হয় সেটাকে বলা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল সেটা হচ্ছে কনফেশন। ঠিক আছে, শুধু এইটুকু স্যার মনে রাখেন। 164 আর ওটা কি ফৌজদারি কাজ বিধি 164 রেকর্ড ইয়েস করা হয়? ইয়েস ইয়েস, আমরা ওটাতে যাব, আমরা পরবর্তীতে বিস্তারিত যখন আলোচনা করব আবার কনফেশনে ফিরে আসব। এবং এই কনফেশন লিখিত করা হয় 364 ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধি, ঠিক আছে? সো আমরা ওইদিকে আমরা পরে যাব। একবারে বেশি দিলে পরে আপনাদের ধরতে একটু কষ্ট হবে, হয়তো কেউ কেউ পারবেন, অনেকের হয়তো কষ্ট হয়ে যাবে। না যদিও normal হয়, যদি স্বীকার করে তখন ওইটা অনেক জটিল হয়ে যায়, জামিন দিতে চায় না আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি যে বললাম না, একটা মামলাতে আমি 2 বছর মতো জেলা জোতে আছে, তারপরে আমি জামিন পাইতে পারতেছি না। বিষয় নিয়ে জামিন দেয় না আর কি। হ্যাঁ, জামিন দিবে আপনি কি যে দিবে না মামলাটা লড়তেছেন সেটা কি মানে কি অপরাধ? আমি বলেছি ডাকাতির মামলা, ডাকাতি করেছিল, মানে খুন ছো ডাকাতি, ঠিক আছে? খুন ছো ডাকাতি, মানে ডাকাতি করতে যে পরে আর কি মানে আঘাত করছে, পরে মারা গেছে, ছুরি দিয়ে কোপ মারছে, পরে মারা গেছে। মানে জামিন পাবে কি পাবে না সেটা আদালতের উপর নির্ভর করলেও সময় সাপেক্ষ আর কি। জি না ওইটা জামিন দিতে চায় না। হ্যাঁ, আচ্ছা আমরা এইটা আমাদের আলোচ্য বিষয় না, আমাদের যতটুকু আলোচ্য বিষয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন দেখেন, আমরা পড়লাম যে জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এখন দেখেন আমরা এখন পড়ব রিট্রাক্টেড কনফেশন। রিট্রাক্টেড কনফেশন, এটা ইংরেজিতে আপনাদের বুঝতে একটু কষ্ট হইতে পারে, আমি একটু সহজ করে দিই। পরীক্ষাতে যদি আপনাদের আসে তাহলে কিন্তু এই রিট্রাক্টেড কনফেশন বলেই আসবে, বাংলাতে কিন্তু আসবে না। একদম হুবহু রিট্রাক্টেড কনফেশন কাকে বলে এইভাবেই আসবে পরীক্ষাতে। সো এইটা আমাদের ইংরেজি দিয়েই আমাদের মুখস্থ করতে হবে, পড়তে হবে। রিট্রাক্টেড কনফেশন বলতে যে ধরেন যে লোকমান ভাই কোর্টে বলল যে হ্যাঁ আমি অমুকের মাথায় বাড়ি মেরেছিলাম, আমার রাগ হয়ে গিয়েছিল, তা এইটা যখন ম্যাজিস্ট্রেটের কাছে বলছে, এই কথাটা ম্যাজিস্ট্রেটের কাছে বলছে মানে দোষ স্বীকার করে এনেছে, তার পরবর্তী মুহূর্তেই এটা বলছে ম্যাজিস্ট্রেটের কাছে, তার পরবর্তী মুহূর্তেই যখন লোকমান ভাইরে কোর্টে উঠাইলো, কোর্টে উঠানোর পরে লোকমান ভাই যে মানে কোর্টে বিচারকের সামনে পড়ে বলতেছে যে আসলে পুলিশ আমাকে অনেক ধরনের মারধর করেছিল, মারধর করার পরে এই জন্য আমি এই ধরনের কথা বলেছি, আমি আসলে আমি ওই লতিফরে মারি নাই, ঠিক আছে? আমি পুলিশের মায়ের খেয়ে ভয় খেয়ে মানে পুলিশ আমাকে ভয় দেখে আমাকে এই ধরনের কথা বলাইছে, তো আমি লতিফরে আমি মারি নাই, এটা আমি মানে পুলিশের ভয়ে বলছিলাম। মানে কি, মানে কনফেশন একবার দেওয়ার পরে সেই কনফেশনটাকে ফেরত নেওয়া, ফেরত নেওয়া মানে একবার আমি দোষ স্বীকার করলাম, দোষ স্বীকার করার পরে পরবর্তীতে আমি বিচারকের কাছে বা আপনার যে আপনার বিচারিক ট্রায়াল কোর্ট আছে, ট্রায়াল কোর্টে বললাম যে আমি কনফেশনটা ফেরত নিচ্ছি, আর আমি আসলে ওকে মারি নাই বা আঘাত করি নাই। এখন দেখেন এই রিট্রাক্টেড কনফেশন এটা আপনার কখন করা যাবে? এটা করতে হবে আপনার এই কনফেশন দেওয়ার খুব দ্রুত, নির্দিষ্ট কোনো টাইম নাই, তবে দ্রুত করতে হবে। মানে আমি একটা দোষ স্বীকার করলাম অপরাধের, ওইটা আমি যদি ফেরত নিতে চাই তাহলে ওই কনফেশন দেওয়ার দোষ স্বীকারের খুব দ্রুত আপনার ওই দোষ স্বীকারটা ফেরত নিতে হবে বা প্রত্যাহার করতে হবে, ঠিক আছে? আর এটা প্রত্যাহার করার নিয়ম হলো আবেদনের মাধ্যমে প্রত্যাহার করতে হয়। আপনার আইনজীবী কী করবেন, এই দোষ স্বীকার প্রত্যাহারের জন্য আবেদন করবেন। এটা মঞ্জুর করবে কি করবে না এটা বিচারকের আপনার ডিসক্রিশনারি পাওয়ার, ঠিক আছে? এই তাহলে রিট্রাক্টেড কনফেশন বলতে কি বোঝাচ্ছে? রিট্রাক্টেড কনফেশন বলতে বোঝাচ্ছে যে একবার আপনার দোষ স্বীকার করলাম, দোষ স্বীকার করে পরে পরবর্তীতে আমি ওই কনফেশনটা ফেরত নিলাম, মানে আমার যে দোষ স্বীকারের যে মূলক যে বক্তব্য ছিল এটাই প্রত্যাহার করে নিলাম, এটা হলো রিট্রাক্টেড কনফেশন। বুঝতে পেরেছেন? কেউ যদি না বুঝে থাকেন আবার বললাম, আবার বোঝাচ্ছি, তবে আপনারা যদি আমার কথা মনোযোগ সহকারে শোনেন, না বোঝার কারোর কোনো প্রশ্ন আসে না এখানে। বুঝতে পারেন না কেউ এরকম কেউ আছেন? যদি কেউ না বুঝে থাকেন আমাকে বলেন, আমি সমস্যা নাই। শিলা বুঝতে পারছেন? ভীতি বুঝতে পারছেন?
কি এই জেলার মাধ্যমে প্রত্যাহার করতে হয় নাকি এই আপনার কোর্টে বা ট্রায়াল কোর্টে অ্যাডভোকেটের মাধ্যমে? অ্যাডভোকেট ট্রায়াল কোর্টে একটু আবেদন শর্টে করবেন। কিন্তু একটু শর্টে আবার একটু বললে রিপিট হবে আর কি, কোনটা? যেটা এখন পড়াইলেন। আপনি কি বুঝেন না আমাকে একটু বলেন তো, মানে কোনটুকু বুঝেন নাই? মানে রিট্রাক্টেড কনফেশনটা বুঝেন নাই? মানে একটু আবার বললে রিপিট বললে ভালো হয় আমার জন্য, আমি সেটা বলছি। ও আচ্ছা আচ্ছা। আর আমি একটু বলছি না, আমি কতটুকু বুঝছি না, মানে একটা মানে অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তির প্রদানের পরে আর কি, এটা যে বিচারের যে কোনো বিচারের আগে বা পূর্বে, মানে বিচারের সময় বা পূর্বে যদি এটা প্রত্যাহার মানে স্বীকারোক্তি প্রত্যাহার করে, সেক্ষেত্রে প্রত্যাহারকৃত স্বীকারোক্তি মনে হয় বলে না, ইয়েস মানে ওই সময় করতে মুক্তা পারবে যেটা বা বলছেন পূর্বেও একদম করতে পারবে, 100% না? কারেক্ট। মানে আমি একবার দোষ স্বীকার করে নিলাম, পরবর্তীতে ওই দোষ স্বীকারটাই প্রত্যাহার করে নিলাম, ঠিক আছে? এইটা হলো মূল বক্তব্য। মানে একজন ব্যক্তি একবার কি করেছে, মানে একটা অপরাধ করছে, যেমন ধরেন চুরি করেছে বা ডাকাতি করেছে বা বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের অপরাধ করেছে, যুদ্ধ অপরাধ যেটাই করুক না না করুক, তা ধরেন যে উনি অপরাধ করছেন, করার পরে পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের কাছে সেটা স্বীকার করছেন যে হ্যাঁ আমি অপরাধ করেছি। মানে মামলা হওয়া মানেই তো আপনার দোষ ইয়ে না, মানে অপরাধ প্রমাণিত হওয়া না। মামলা হয়েছে, পরবর্তীতে সে ম্যাজিস্ট্রেটের কাছে বলতেছে হ্যাঁ আমি এই অপরাধটা আমি করেছি। পরবর্তীতে বিচারিক কোর্টে বলতেছে যে না আমি এটা আসলে করেছি, ওই পুলিশের নির্যাতনে আমি এটা দোষ স্বীকার করেছিলাম, আসলে আমি এই অপরাধটা করি নাই। তো এটা হলো আপনার পরবর্তীতে এটা ফেরত নেওয়া, প্রত্যাহার করা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে এক্ষেত্রে retracted যদি মনে confession। করেন যে রিট্রাক্টেড কনফেশন মনে করেন যে সে ওই ওই যে আপনার যে আসামিটা মনে করেন সে ডাকাতি করছে আর খুন করছে, তা সেখানে সে বলল যে আমি আসলে ডাকাতি করছিলাম কিন্তু খুনটা আমি করি নাই, এরকম মানে আংশিক ফেরত নেওয়া যাবে, আংশিক জি প্রত্যাহার করা যাবে না পুরো বক্তব্যই প্রত্যাহার? আংশিকও করা যাবে, কনফেশন প্রত্যাহার আংশিকও করা যাবে। এখন দেখেন, এখন এই যে রিট্রাক্টেড যে কনফেশনটা আমি বললাম, ঠিক আছে? আর লতিফ ভাই কি যেন একটা বলছিলেন যে এটা কার কাছে আবেদনটা করতে হবে। লতিফ ভাই আপনি বলেন তো এই বিষয়ে একটু বিস্তারিত। আর আমি বলছিলাম যে কি আমরা তো আসলে মূলত যখন আসামি জেলে থাকে তখন আমরা জেলার মাধ্যমে আবেদনগুলো করি আর কি। আমরা কোর্টের জি জি জেলার মাধ্যমে এটা কোর্ট থেকে আবেদনটা করলে তখন জেলার একটা ইয়ে করে এটা কোর্টে প্রেরণ করে। কিন্তু এখন আমি এটা দেখতেছি যে না, জেলার মাধ্যমে নিযুক্ত আইনজীবী সাহেবের মাধ্যমে এটা আদালতে বিচারের পূর্বে আবেদন করতে পারবে। এখন Yes. কোনটা সঠিক, এটা এই জেলার মাধ্যমটা সঠিক না আইনজীবীর মাধ্যমটা সঠিক? আইনজীবী এটা একটু ট্রায়াল clear কোর্টে আবেদন করবেন, ঠিক আছে? আইনজীবী ট্রায়াল কোর্টে আবেদন করবেন, আবেদন করার পরে বিচারক যদি এটা মঞ্জুর করেন তাহলে সেটা প্রত্যাহার করে নেবেন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আপনার রিট্রাক্টেড কনফেশন। আচ্ছা দেখেন, আমরা এখন রিট্রাক্টেড কনফেশন করলাম। একটা মামলাতে করছি, মাকে মারছে মানে বড় ভাই, ছোট ভাই বাধা প্রদান করছে, ছোট ভাই ইয়ে শুনে নাই, সরাসরি মার মাথায় কোপ দেওয়ার আগে বড় ভাই ছোট ভাইরে মানে এরকম ভাবে কোপ দিছে তার কল্লায় পড়ে গেছে। তো ওই মামলাটাতে ওই স্বীকারোক্তি দিছে, পরবর্তীতে ওই মামলাতে তার মৃত্যুদণ্ড হয়েছে। তারপরে এগুলা অনেক ইয়ে হয়েছে আর কি, অনেক জটিলতা হয়ে গেছে। ও আচ্ছা। মৃত্যুদণ্ড হয়েছে? হ্যাঁ মৃত্যুদণ্ড হয়েছে। বাবা, বাংলাদেশে মৃত্যুদণ্ডও হয়? হয়, হয় না মানে কি? অ্যাভেলেবেল হয়, অনেক বেশি হয়, ঠিক আছে? সালাম আলাইকুম। আচ্ছা দেখেন, আমরা এখন এবার আমরা চলে যাব আরেকটা বিষয়। আপনারা একটু যখন ক্লাস করবেন না তখন অন্যান্য কাজগুলো করবেন না। এই ক্লাস করার টাইমটুকু আপনারা পুরোপুরিভাবে ক্লাসে মনোযোগ দিবেন। অন্যান্য সকল ধরনের কাজ আপনারা কি করবেন, স্টপ রাখবেন। ক্লাস টাইম মানে ক্লাস টাইম। আপনি ক্লাস করবেন আবার অন্য কাজ করবেন, অন্যদিকে মনোযোগ দিবেন, এইটা টোটালি করা যাবে না, ঠিক আছে? আমাদের সেশনটা হয়তো এখনই শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমি লিঙ্ক দিব। আমি লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা আবার চলে আসবেন দ্রুত, যতজন আছেন প্রত্যেকেই আসবেন, একজনের জন্য মিস না হয়। এখন দেখেন যে
এখন পর্যন্ত যতগুলো আমি বললাম যে অ্যাডমিশন, কনফেশন, তারপরে জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আর রিট্র্যাক্টেড কনফেশন। এখন দেখেন আমি আরেকটা জাস্ট সিম্পল একটা কথা আমি বলবো, তারপরে আমি একটু অন্যদিকে যাব। সেলফ সার্ভিং, সেলফ সার্ভিং এটা বলতে বোঝাচ্ছে নিজের পক্ষে বলা, মানে এইটা আপনার কনফেশনের সাথে একটু কানেক্টেড আছে। জাস্ট এমসিকিউ এর ক্ষেত্রে আপনার হুটহাট করে দিয়ে দিতে পারে, তবে অত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু আপনাদের জানার জন্য প্রয়োজন। সেলফ সার্ভিং, সেলফ সার্ভিং বলতে বোঝায় যে নিজের পক্ষে বলা। যেমন ধরেন এই কলমটা আমি বললাম যে এই কলমটা আমার। সেলফ সার্ভিং বলতে বোঝায় যে নিজের পক্ষে বলা, মানে এই কলমটা আমার, মানে কি বললাম যে আমার ফেভারে আমি বললাম যে এই কলমটা আমার। তারপরে দেখেন সেলফ হার্মিং, হার্ম মানে কি ক্ষতি, মানে নিজের বিপক্ষে বলা, নিজের বিপক্ষে বলা যে লতিফ ভাই আমার কাছে 10 লাখ টাকা পাবে, তার মানে কি আমি আমার বিপক্ষে আমি বললাম যে লতিফ ভাই আমার কাছে 20 লাখ টাকা পাবে। এটা হলো সেলফ হার্মিং। এই দুইটা ওয়ার্ড জাস্ট আপনারা একটু শুনলেন মনোযোগ সহকারে, এটা আপনারা একটু মাথায় গেঁথে রাখবেন, ঠিক আছে? এখন আমি চলে যাব, কনফেশনেরই 3টা পার্ট আছে, ঠিক আছে? কনফেশনেরই যেমন ধরেন যে